সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আমার দেশ এক্সক্লুসিভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম। শফিক ভাই, আমার দেশ মাল্টিমিডিয়া স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ ভাই, অনেকদিন পর আসলাম। অনেকদিন পর আমি আসলে মাঝখানে ছিলাম না এবং আপনাকে খুব মিস করেছি, যদিও আপনি এর মধ্যে আমার দেশ স্টুডিওতে আসছিলেন। তো আপনাকে আজকে পেয়ে আমরা এই মুহূর্তে শুরুতেই আপনার কাছে জানতে চাচ্ছি যে জুলাই বিপ্লবের 1 বছর পূর্তি হলো। তো এই জুলাই বিপ্লবের 1 বছরের পূর্তির এইক্ষণে আপনি এই গত একটি বছরকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি এটা আমার গত একটা বছর বাংলাদেশের ইতিহাসের একটা, আমি বলবো যে ঐতিহাসিক মুহূর্তই বলতে পারি। একটা জাতির ইতিহাস তো অনেক বড় হয়, কিন্তু আমরা যেই অ্যাচিভমেন্টটা হয়েছে এটা আনবিলিভেবল। আমরা সবচেয়ে বড় কথা কি, একটা যখনই কোনো দেশে রেভলিউশন হয় বা একটা গণ অভ্যুত্থান হয়, তারপরে যেটা হয় যে ওইটার ইম্প্যাক্ট অনেক দিন থেকে যায়। আপনি ধরেন 15.5 বছরের যে অপশাসন, গুম খুন, এমন কোনো হেন অপকর্ম নাই যে আগের গভর্নমেন্ট করে নাই। এবং আপনি লাখ লাখ, আমি বলবো যে কোটিখানিক লোককে আপনি অ্যাফেক্টেড হয়েছে। বিএনপির এমন কোনো লোক নাই যে অ্যাফেক্টেড হয় নাই, বা জামাতের এমন কোনো লোক, বা অন্যান্য পার্টির। সেই জায়গায় থেকে আপনি দেখেন টালমাটাল অবস্থা। পুলিশকে বানিয়ে রেখেছিল তার প্রাইভেট মার্সেনারি, পুলিশ দিয়ে সে খুন করাতো, গুম করাতো, বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অন্যান্য সিকিউরিটি ফোর্স। তো এই জায়গার থেকে একটা দেশ, একটা আমাদের প্রফেসর যেটা বলেন যে মানে সর্বোচ্চ একটা ভূমিকম্পে একটা দেশ লণ্ডভণ্ড অবস্থার থেকে এই আমরা এখন কোথায় আসছি। এখন স্ট্যাবিলিটি ফিরে এসছে দেশে, ইকোনমি তার আগের জায়গায় ফিরে এসছে, অনেক ভালো গ্রোথ হচ্ছে। আপনারা আগে বিজনেসম্যানদের হাহাকার ছিল যে ডলার কই পাবো, ডলার দিয়ে আমার তো বিদেশের থেকে তার ইম্পোর্ট করতে হয়, ইম্পোর্ট করার মতো অবস্থা। ইভেন আমরা যখন গভর্নমেন্টে আসি, এই গভর্নমেন্ট যখন আসে, তখন এসে আমি একটা ক্যাবিনেট মিটিংয়ে দেখেছি যে ফার্টিলাইজার আনতে হবে, এটা ফার্টিলাইজারের জন্য ডলার দেওয়া হবে নাকি হুইট আনার জন্য ডলার দেওয়া হবে, মানে সেই জায়গার থেকে এখন আমাদের ইনফ্লেশন কমে আসছে, আমাদের এক্সপোর্ট বাড়ছে, আমাদের রিজার্ভ বাড়তেছে, এবং আমাদের কি জীবনযাত্রা স্বাভাবিক হয়ে এসছে। অনেকে দু একটা মানে ক্রাইম ফিগার দিয়ে বলতে চান যে দেশে আইন শৃঙ্খলা ভালো হয়নি। তা আমি সবাইকে বলবো যে আপনারা প্রত্যেকটা ক্রাইমের যে আমরা প্রতি মান্থলি ডেটা দিচ্ছি, আপনি এই ক্রাইম ফিগারগুলো দেখেন। আমি তো মনে করছি যে আমাদের ক্রাইম ফিগারও একটা স্ট্যাবিলাইজেশনে এসছে, এবং এটা আমি বলবো যে একটা স্ট্যাবল কান্ট্রি। এবং সবচেয়ে বড় কথা, পুরো একটা বছরে আমরা অভূতপূর্ব সাপোর্ট পেয়েছি পুরো গ্লোবাল কমিউনিটির। প্রত্যেকটা দেশ আমাদেরকে বলছে আমরা তোমাদের সাথে আছি, তোমাদের কি লাগবে, এবং সেই অনুযায়ী তারা এগিয়েও এসছে। এমন না যে তারা বলছে করছে না। হ্যাঁ, তো এই জন্য আমরা বলবো যে এটা বাংলাদেশের ইতিহাসে, বিশেষ করে যখনই কোনো রেভলিউশন আপনি যে কোনো দেশেই দেখেন, এইরকম রেভলিউশন হলে রিভেঞ্জ কিলিং হয়। হ্যাঁ, একটা যারা অ্যাফেক্টেড হয় তারা আইন হাতে নিতে চায়। তা আমরা তো সেই জায়গাটার, সেই পথটাই রুদ্ধ করে দিই। আমরা দিয়েছি যে দেশটাকে একটা শান্তির পথে আনতে, এবং এই শান্তির পথে এসে, এবং সবচেয়ে বড় কথা এর মধ্যে আমরা 3টা মেজর কাজ করেছি। একটা হচ্ছে ইলেকশনের জন্য দেশকে প্রিপেয়ার করা, সেই কাজটা আমাদের চলছে। আর একটা হলো রিফর্মের কাজগুলো করে। এখন দেখেন রিফর্ম কিন্তু অনেকগুলো 6 মাসে, গত ফেব্রুয়ারি থেকে কনসেনসাস কমিশন মিটিং করছে। দেখেন অনেক বিষয়ে আমাদের আপনার মনে আছে যে আর্টিকেল 70-র কারণে আমাদের কোনোদিন ডেমোক্রেসি শক্তিশালী হয় নাই। এটার ব্যাপারে ঐকমত্য হয়ে গেছে শুরুতেই। এই যে অনেকগুলো অ্যাচিভমেন্ট, তারপরে হচ্ছে ট্রায়াল। এই যে এত গুম খুন করলো, বা জুলাই অগস্টে যে ভয়ানক রকমের হত্যাযজ্ঞ করলো, এদের তো বিচার হওয়া উচিত। আমি বলতে পারি এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের 4টা ট্রায়াল শুরু হয়ে গেছে, 27টার ক্ষেত্রে ইনভেস্টিগেশন হচ্ছে, এবং 27টার এই ইনভেস্টিগেশনে অনেকগুলো মার্ডার কেস। আর হচ্ছে যে পুলিশের তরফ থেকে চার্জশিট দেওয়া হয়েছে 16টা। তো ফলে আমি বলতে পারি যে আমরা যে কাজের যে এক্সিলারেশন হয় নাই তা না, প্রত্যেকটা জায়গায় আমার এক্সিলারেশন হয়েছে। তো আমি আশা করছি সামনে এটা আরও এক্সিলারেটেড হবে। এই 3টা জায়গা। আরও তো কিছু কাজ হয়েছে। আরেকটা হচ্ছে যে আমরা ইন্ডিপেন্ডেন্ট, আমরা ফরেন পলিসি পার্সু করতে পেরেছি। আগের ফরেন পলিসি কী ছিল আপনি ভালো জানেন, একটা দেশের কাছে বন্ধক দিয়ে দেওয়া হয়েছিল, সে ডিসাইড করতো আমি কার সাথে ভালো সম্পর্ক করব।
ঠিক না? সেটা থেকে বেরিয়ে আসতে পারছে। সেইখান থেকে বেরিয়ে এসে আমার জন্য ইউএস আমার বন্ধু, ইউরোপ আমার বন্ধু, চায়না আমার বন্ধু, আমি ইভেন ইন্ডিয়াকেও আমি একটা বলি যে balanced আমার policy। বন্ধু। সবাই যারা আমাকে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে দেখবে তারা আমার বন্ধু, এবং আমরা আমাদের মতো করে ইয়ে দিচ্ছি। আরও কিছু কাজ হয়েছে, যেমন কালচারাল একটা, আরেকটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ ফিরে এসছে। এখন যে কেউ যা ইচ্ছা লিখতে পারে, যে কেউ। আপনি শুনেছেন আমি এদেরকে বলেছি এই আপনি এই কথাটা বলতে পারবেন না? আমাদের গভর্নমেন্ট কাউকে বলেছে যে এই পত্রিকা বন্ধ থাকবে, এর এর টিভিতে কথা বলতে দিবেন না? আমরা সবার জন্য ফ্রিডম অফ স্পিচ ফর এভরিওয়ান, সবাই কথা বলছে, মন খুলে কথা বলছে, এবং অনেক ক্ষেত্রে মিথ্যা কথাও বলছে, কিন্তু কোনো কিছুতে আমরা ইন্টারভেন করছি না। এত কিছুর পরেও শেষ কথাটা হচ্ছে দেশে একটা কালচারাল রেভলিউশন হয়েছে। আগে কালচারটা ছিল গুটি কয়েক লোকের হাতে, এখন আপনার পুরো বাংলাদেশের দেয়ালে দেয়ালে ছেলেমেয়েরা তাদের কথা বলছে, ইউনিভার্সিটিতে কথা বলছে, এবং এটা একটা, আমি বলবো যে একটা কালচারাল বিপ্লব এসছে। তো আপনাদের এত অর্জনের পরেও একটি মহল থেকে কেন বারবার না, তাদের বলা তো হচ্ছে যে বেদনা এই সরকার শেষ নাই, টোটালি ব্যর্থ হয়েছে, কিছু তাদের করতে বেদনা পারে নাই? শেষ নাই। গভর্নমেন্ট ভালো করলে তারা বেদনার মধ্যে পড়ে। তারা এদের মধ্যে তো অনেকে আছেন সফট আওয়ামী লীগার। এখন এই যে সফট, সে এতদিন ধরে যাদের দোসর ছিল, হঠাৎ করে সেই যুক্ত নাই। হ্যাঁ, তাদের দুধ কলা খাওয়ার যুক্ত নাই। হ্যাঁ, ঠিক না? সে ওই ফ্রেমের মধ্যেও তো তারা বেনিফিটেড ছিল, তারা বেনিফিশিয়ারি ছিল। তো এই লোকগুলোর তো মনের মধ্যে তো এই বেদনার থেকে আপনি কি দূর করতে পারবেন? হঠাৎ করে দেখছে যে তাকে কেউ আসলে দাম দিচ্ছে না, তাকে নিয়ে কেউ মাতামাতি নাই, তো সে এগুলো তো বলবেই। ইউনিভার্সিটি যে ছেলেটা, ইয়াং একটা ছেলে, তার কাছে সে ম্যাটার করে না। বাংলাদেশের মিলিয়নস অফ ছেলে যারা আন্দোলনে গিয়েছে, একটা প্রতিটা স্কুল, কলেজ, হাই স্কুল, মাদ্রাসা, তারপরে পলিটেকনিক কলেজ, ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ, এদের কারো কাছে তো এরা আর হিরো না। তো এরা এখন দূরে গেলে তাদের মনের এই যে কষ্টটা আপনি কেমনে দূর করবেন? তো মাঝে মধ্যেই তো আমরা দেখছি যে পতিত স্বৈরাচারের লোকজন কিংবা তাদের হয়ে কেউ কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় তারা করছেও। যেটা যদি আমি সাম্প্রতিক গোপালগঞ্জের কথা বলি, মাইলস্টোনের কথা আমরা বলি, সেই ক্ষেত্রে সচিবালয়ের কথা বলি, আমরা কিংবা অতি সম্প্রতি গোপন বৈঠকের যে রিপোর্টগুলো আসছে মিডিয়ায়, আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই তো আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা আইনসম্মতভাবে যতটুকু করার আমরা প্রত্যেকটা কাজই করছি, কাউকে কোনো ধরনের কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। কেউ বলতে পারবে না যে আমরা এগুলোকে টলারেট করছি। কিন্তু বলা হচ্ছে যে অনেক সময় গোয়েন্দা ব্যর্থতা কিংবা আইন শৃঙ্খলা বাহিনী টাইমলি অ্যাকশন না নেওয়ার কারণে তারা এই কাজগুলো করতে পারছে, কিংবা সোশ্যাল মিডিয়ায় এক ধরনের ব্যাপক ক্যাম্পেইনের তারা চেষ্টা করছে। আমরা তো এই যেমন যখন কালকে যে বিষয়টা আসলো, এটা তো আমাদের পুলিশ বাহিনী তো এটা বের করেছে। আবার গোপালগঞ্জে আপনি দেখেন অনেকে জিনিস বলতে আপনি যেটা সেনা সদস্যরা যে একজন মেজর সাদেক যে ট্রেনিং দিচ্ছিল বিয়েদের এবং তাদের সাথে যোগসাজশে, সেটার কথাই বলছেন? হ্যাঁ হ্যাঁ, তো সেটাও তো আমরা জানতে পেরেছি। গোপালগঞ্জে দেখেন একদম ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এখন পারফেক্ট আছে। হ্যাঁ, আমরা এটাও একটা গ্রুপ চাচ্ছিল যে সেখানে এক ধরনের ভয়ানক রকমের হাঙ্গামা করতে, সেটা আমরা হতে দেই নাই। এইগুলো যারাই এটা করছে, সবচেয়ে বড় কথা কি, আমাদের সাথে তো জনগণ আছে, আমাদের সাথে আওয়ামী লীগ আর তার দোসর ছাড়া সমস্ত পলিটিক্যাল পার্টি আছে, এবং তারা জানে যে অনেক ধরনের কনস্পাইরেসি এই দেশে হচ্ছে। যারা ওই যে পতিত স্বৈরাচার, সে তো তার তো টাকার তো বাউন্ডলেস টাকা, সে যা ইচ্ছা খরচ করছে। তো সেটা আমাদের সবাই, আমাদের সবচেয়ে বড় তো আমাদের ইউনিটিটা অটুট আছে। আপনি কি মনে করেন যে নির্বাচন পর্যন্ত আপনারা একটা স্মুথ পরিবেশ এবং একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে বর্তমান সরকার সক্ষম? আমরা তো দেখছি অলরেডি সেই পরিবেশটা তো আছে, ঠিক না? সবাই পলিটিক্যাল পার্টি থাকলে আপনি আর আমি তো একই ফিলোসফিতে কথা বলবো না। আমার সাথে আপনার এক ধরনের, আমি আপনাকে বলবো যে আপনি যে মতের ভিন্নতা থাকবে, আপনাকে আমি বলবো যে আপনারটা দিয়ে কিছু হবে না, আপনি আমাকে বলবো যে না উনি যেটা বলছে সেটা কিছু, এগুলো থাকবে। কিন্তু কোনো তো হাঙ্গামা নাই, হানাহানি তো নাই, ওকে মেরে ফেলছে এরকম তো না। সবাই হঠাৎ করে যে রাজপথে কিছু মুভ দেখা যায়, আমরা গতকালকে দেখলাম শাহবাগে দেখলাম। যে কোনো ডেমোক্রেটিক পার্টি দেশেই ন্যাশনেই থাকে, এই টেনশনগুলো থাকে, এটা এমন কিছু না। মানে এটাকে আপনি কোনো থ্রেট বলে মনে করছেন না, সরকার মনে করছে? মোটেও না।
আপনারা গতকালকেই তো আমরা দেখলাম যে আমেরিকার সাথে ট্রেড নেগোসিয়েশনে বাংলাদেশ যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে। এটা নিয়েও তো ব্যাপক একটা সমালোচনা হয়েছিল এক পর্যায়ে যে গভর্নমেন্টের নেগোসিয়েটররা ব্যর্থ হয়েছে, তারা কিছুই পারছেন না, আমরা অদক্ষ, খুব দুর্বল। ডেকে এনে বাইরে হ্যাঁ, থেকে দুইজনকে দিলেই দায়িত্ব হ্যাঁ। দিলেই হয় না, এগুলো বলা হচ্ছিল। তো এটা কিভাবে, আপনি কি এটা নেপথ্যের কোনো ঘটনা বলতে পারেন? না, আপনার আমরা সাথে তো confident যোগাযোগ ছিলাম। আছে। আমরা কনফিডেন্ট ছিলাম যে আমরা তাদের সাথে যেই ধরনের নেগোসিয়েশন করছিলাম আমরা কনফিডেন্ট ছিলাম, বাট আমরা এগুলো নিয়ে কথা বলি নাই। বিকজ যখন আপনি নেগোসিয়েশন করেন এগুলো তো বলার কিছু না, ঠিক না? এটা যখন ফাইনাল যেই জিনিসটা আসে সেইটা হলো বলার কথা, এবং সেই জিনিসটা আমরা যখনই ফাইনাল আউটকামটা এসছে আমরা সবাইকে জানিয়েছি। আরেকটি বিষয় যে আপনি দুদিন আগেই বলছিলেন যে 4-5 দিন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা নিয়ে এক ধরনের সমালোচনাও দেখলাম যে আপনার এই বক্তব্য নিয়ে। কে আপনি কি এটা সমালোচনা ইন্টারপ্রেট করেছে? করবেন? আমরা মানবজমিন পত্রিকায় দেখেছি। না না, মতিউর রহমান চৌধুরী সাহেব আমি ওনাকে কালকে ফোন দিয়েছিলাম, ওনাকে আচ্ছা। বললাম যে আমি তো 33 মিনিট ওইখানে একটানা কথা বলেছি, আপনি একটু ভিডিওটা শুনেন। আচ্ছা, হ্যাঁ, এখন যেটা হয়েছে যে আমাদের অনেক মানে আপনি যদি আবার একটু ব্যাখ্যা করেন যে এই আমাদের 4-5 দিন দেশের- কেন গুরুত্বপূর্ণ আমাদের বলেছিলেন এবং দেশে কি? আগে একটা ফার্স্টে বলে আমাদের দেশে অনেক পত্রিকা আছে কি একটা হেডলাইন দিয়ে সে একগুচ্ছ গল্প বানিয়ে ফেলে, ভিতরে পুরোটা পড়ে না যে উনি আসলে কি। আমি যেটা বলেছি যে আমাদের পলিটিক্যাল রাজনৈতিক বন্দোবস্তর জন্য আগামী 4-5 দিন খুবই ক্রুশিয়াল। কেন 4-5 দিন ক্রুশিয়াল? বিকজ এই সময় আমরা জুলাই প্রোক্লেমেশনের কথা আমরা ফাইনালাইজ করছি, ফাইনাল একটা পুশ দিচ্ছি, আমরা জুলাই সনদের কথা ফাইনাল পুশটা দিচ্ছি। আবার অ্যাট দ্য সেম টাইম 4-5 দিনে আমার ইউএস এর সাথে আমার একটা ট্যারিফের নেগোসিয়েশন একটা ফাইনাল হচ্ছে। এটা কিন্তু সিকিউরিটি কোনো রিলেটেড না। হ্যাঁ, পুরো জিনিসটা পলিটিক্যাল ইকোনমিক এই বিষয়টা, সংস্কারের বিষয়ে একটা ঐকমত। তো এই বিষয়টা আপনার ইম্পর্টেন্ট না মনে হয়? আপনার যদি এখন আমাদের অলরেডি আজকে আমরা জানিয়েছি যে প্রোক্লেমেশনটা আমরা 5 তারিখ 5টার সময় এটা অ্যানাউন্সমেন্ট হবে। তারপরে ধরেন জুলাইয়ের যে সনদ নিয়ে যথেষ্ট অগ্রগতি হয়েছে, এবং আমাদের পলিটিক্যাল পার্টিরা যেই গত 6 মাসে যেই রেসপন্সিবল বিহেভিয়ার করলেন, এটা আমি বলবো যে ঐতিহাসিক। এবং তারা দিনের পর দিন মিটিং করেছে, সরকারকে সহযোগিতা করেছে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, কেউ কাউকে অ্যাটাক করছেন না, এবং লাইভ টেলিকাস্ট হয়েছে, লাইভ টেলিকাস্ট হচ্ছে সবাই। আমি বলবো যে বড় পলিটিক্যাল পার্টি, ছোট পার্টি, সবাই একটা রেসপন্সিবল বিহেভিয়ার করছেন। এটা তো এক্সাম্পলারি। হ্যাঁ, এই এক্সাম্পলারি ইয়ের কারণে আপনি দেখেন জুলাইয়ের অনেকগুলো যে আমরা যে পলিটিক্যাল যেগুলো নিয়ে আমাদের বছরের পর বছর, দশকের পর দশক যেগুলো নিয়ে আমাদের ডিবেট ছিল, দাবি ছিল, সেই জায়গাগুলো কিন্তু হয়েছে। বড় পার্টিগুলো আসছে, বড় পার্টিগুলো ছাড় দিয়েছেন, ছোট পার্টিগুলো খুব ইন্টেন্সিভলি ডিবেট করেছেন, এবং আমরা আশা করি যে জুলাইয়ের সনদটা ঠিক মতো হবে এবং সবগুলো পলিটিক্যাল পার্টি এটা সাইন করবে। সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে এই কয়টার কারণে আমি বলেছি যে আগামী কয়টা দিন খুবই আমাদের জন্য ক্রুশিয়াল। আরেকটা বিষয় তো এখানে ছিল যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন, কিংবা নির্বাচনের রোডম্যাপও ঘোষণা করতে পারেন এর মধ্যে 5 থেকে 8। এটা নিয়ে স্পেকুলেশন ছিল বিভিন্ন পত্রিকায়। এখন অনেক ধরনের স্পেকুলেশন হয়, এখন যতক্ষণ পর্যন্ত এগুলো না হচ্ছে আমার মনে হয় এগুলো আমরা অস্থির না হই, দেখি। আমাদের ল অ্যাডভাইজার বলেছেন যে খুব দ্রুত এই বিষয়ে বলা হবে, হ্যাঁ, নির্বাচনের টাইম সম্পর্কে। ওনার উপর আস্থা রাখেন, আমি বলবো। কিন্তু আপনি সুনির্দিষ্ট কোনো দিন তারিখ বলতে চাচ্ছেন না? না, এগুলো জিনিস তো ক্যাবিনেটের বিষয়, ওনারা ক্যাবিনেটে এগুলো ডিসকাস হয়, তারপরে ওনারা একটা ডিসিশন নেয়। আমার কাছে তখনই আসে যখন ফাইনাল ডিসিশনটা হয়। সেটাই। এখন আমরা কি বলতে পারি যে এই জিনিসগুলাই বলার জন্য আপনি 4-5 দিন গুরুত্বপূর্ণ বলছিলেন? না, একটা প্রথম কথা হচ্ছে যে ইউএস বাংলাদেশের যে ট্যারিফ টক্স, এটা একটা। তারপর হচ্ছে জুলাইয়ের প্রোক্লেমেশন, এটা খুবই ইম্পর্টেন্ট। যদি ধরেন পলিটিক্যাল পার্টিগুলো এই বিষয়ে ঐক্যমত না হতো, তাহলে কি স্টুডেন্টরা তো অনেক দিন ধরে এটা নিয়ে অনেক দাবি হচ্ছে, এক ধরনের রাজনৈতিক যে টেম্পারেচার, পলিটিক্যাল টেম্পারেচার একটা রাইজ হতো, একটা টেনশন তৈরি হতো। তারপরে ধরেন জুলাইয়ের যে সনদের বিষয়টা, অনেক ধরনের তো স্পেকুলেশন ছিল যে সনদে এটা, কিন্তু দেখেন কোনো পলিটিক্যাল পার্টি কিন্তু ওয়াক আউট করেন নাই। তারা খুব ধীর স্থিরভাবে আলাপগুলো করছেন এবং সবাই রেসপন্সিভলি তার কন্ট্রিবিউট করছেন। তা এইটা একটা প্লাস হচ্ছে ধরেন আমাদের
এখন এই অ্যানিভার্সারি নিয়ে এক ধরনের তো খুব হাই, মানে আমি বলবো যে ইমোশন আছে। 5 তারিখ হচ্ছে অ্যানিভার্সারি, জুলাই তো 2 সেই জন্য anniversary, এইগুলো নেই, বছর পূর্তি। এইটার সাথে কোনো সিকিউরিটি রিলেটেড কোনো কিছু নাই, কিন্তু কেউ কেউ দেখলাম এটাকে নিয়ে একটু স্পিন করতে না, চাইছে। এটাকে বলা হচ্ছে যে এর আপনি যেগুলো বললেন এটা গভর্নমেন্টের তরফ থেকে কিংবা এরকম, পাশাপাশি এই জাতীয় নিউজও তো আসছে, যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি, যে শেখ হাসিনা গতকালকেরও একটা ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, যে উনি ওইখানে বসে, ভারতে বসে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন, তারা বিভিন্ন ওয়েবসাইটে সোশ্যাল মিডিয়া একটা ক্যাম্পেইন চালাচ্ছে, তারপরে আপনার ওনারা মিটিং দেখেন, করছে, জুমে মিটিং করছে, ওনারা বিভিন্ন ধরনের নির্দেশ দিচ্ছে। বিলিয়ন ডলার বাইরে নিয়ে গেছে, ঠিক না? জি, বিলিয়নকে বিলিয়ন, এখন ওগুলো নিয়ে তারা খরচ করছে, কথা বলছে। একটা খুনিকে কোন সোসাইটি নেয়? আপনি আমাকে বলেন, পৃথিবীর কোন সোসাইটি একটা খুনিকে নেয়? কিন্তু তারা তো চেষ্টা করে যাচ্ছে, এবং মাঝে তারা মাঝে চেষ্টা, এখন সে তো একটা ডিলিউশনে ভুগতেছে যে মানুষ তার সাথে, কোনো মানুষ তার সাথে নাই, কোনো মানুষ তার সাথে নাই, কে একটা খুনির সাথে থাকবে? এবং এবং একটা আপনার কসাই, একটা বড় রকমের একটা কসাই, না, এখানে তার সাথে কে থাকবে? এখানে কোয়েশ্চেনগুলো আসছে যে আপনাদের প্রস্তুতি, নিরাপত্তাজনিত প্রস্তুতিটা আমাদের কতটুকু, যথেষ্ট তাদের যে প্রস্তুতি ষড়যন্ত্র, আছে, তাদের যে আমাদের চেষ্টা। যথেষ্ট প্রস্তুতি আছে, আমাদের পুলিশ আছে, আমাদের মিলিটারি এখনো তাদেরকে মাঠে আছে। ম্যাজিস্ট্রেসি দেওয়া আছে, সব আছে। এগুলোর ব্যাপারে আমাদের, এবং সবচেয়ে বড় কথা কি, জনগণ। সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণ। জনগণ আমাদের সাথে আছে। আপনি হাজার হাজার ছেলে মেয়েকে আপনি খুন করেছেন, আপনি লাখ লাখ লোককে আপনি বছরের পর বছর কোর্টে আপনি ঘুরিয়েছেন, জেলে রেখেছেন, আপনি ইয়ের কেসে, ফলস কেসে। হ্যাঁ, আপনি বিএনপি কত বলেছে, তার 60 লক্ষ লোক। জি, আপনার গুম হয়েছে 3500 লোকের, আপনি এক্সট্রা জুডিশিয়াল মার্ডার হয়েছে 3,000-এর, প্রায় 3,000-এর মতো লোক। মানুষ তো এগুলো তো ভুলে নাই, তার অপশাসন। উনি যতই বড় মাইক নিয়ে যতই বলুন না কেন, সবাই তাকে চেনে, উনি একটা কোল্ড ব্লাডেড মার্ডারার। এবং তার এই যে পরপর 2টা ডকুমেন্টারি আসছে, বিবিসি এবং আল আল জাজিরা, জাজিরা। সে কি ছিল, কত বড় একটা ব্রুটাল, একটা মানে জঘন্য রকমের একটা ডিক্টেটর ছিল। এই প্রতিবেদন আমাকে বলতে হচ্ছে না, আমার ইন্টারন্যাশনাল কোনো মিডিয়াতে একটা টাকা খরচ করে এটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে বলতে হবে না, এটা বিবিসি বলছে, এটা আল জাজিরা বলছে। ওনার তো লজ্জা নাই, লজ্জা নাই। ওনার সাথে এর আগে জাতিসংঘ বলেছে। পুরো আওয়ামী লীগের লিডারশিপের যেগুলো, এগুলো লজ্জা নাই, বুঝছেন? এবং সবথেকে তাদের মধ্যে তো কোনো রিমোর্স নাই, অনুশোচনা নাই। তারা তো আজ পর্যন্ত প্রকাশ্যে এটাকে সন্ত্রাসী তাহলে কার্যক্রম বলে কিভাবে বলে যাচ্ছে। জনগণ তাকে নিবে? সেটাই। মানুষ তাকে, আপনি কি, আমি তো কোনো, তো এই মুহূর্তে সরকারের সামনে চ্যালেঞ্জগুলো কি, আপনার কি মনে হয়? সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ খুব ভালো উৎসবমুখর পরিবেশে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা। এবং সেই ব্যাপারে প্রফেসর ইউনূস যা বলেছেন, যে উনি যে টাইম লাইন দিয়েছেন তার একদিনও দেরি হবে না। উনি এই টাইমলাইনটা কি? এই টাইমলাইনটা তো উনি আগে বলেছিলেন হচ্ছে এপ্রিলে হবে, পরবর্তীতে বলেছেন যদি সবগুলো প্রস্তুতি। সংস্কার হয়ে যায়, ট্রায়ালগুলো ঠিক মতো হয়, তাহলে এটা ফেব্রুয়ারিতে হবে। আমরা ওইখানেই আছি, এবং উনি যেই টাইম বলছেন তার একটা দিন দেরিতে হবে না। মানে ফেব্রুয়ারিতে এখন আছেন। আমরা বলছি এই 2টা ডেট উনি বলেছেন, উনি যে ডেট 2টা বলেছেন তার একটা দিন দেরি হবে না। এটা আমাদের এটা এই জুলাই সনদ হোক আর না হোক, যাই হোক না, এই জায়গায় ইলেকশন তার টাইম মতো হয়ে যাবে। তাহলে এই মুহূর্তে সরকার এর প্রায়োরিটিটা কি, যদি আপনি ইলেকশন সবচেয়ে বড় প্রায়োরিটি, ইলেকশন। অন্যান্য যেগুলো প্রায়োরিটি ছিল সেগুলোর অলরেডি আপনারা ফসল দেখছেন। ইকোনমি আমাদের প্রায়োরিটি, প্রথম যখন আমাদের ইকোনমিকে মেরামত করা একটা প্রায়োরিটি ছিল, সেটা হচ্ছে গত 1-1.5 মাস আমাদের প্রায়োরিটি ছিল ইউএসের সাথে আমাদের একটা ভালো একটা ট্যারিফ নেগোসিয়েশন, সেটা আমাদের হয়েছে। এখন আমাদের প্রায়োরিটি হচ্ছে জুলাই সনদ এবং ইলেকশন। বাট ইলেকশন হচ্ছে নাম্বার 1 প্রায়োরিটি। আমরা চাই এই যে ইন্টারিম গভর্নমেন্ট, তো ইন্টারিম গভর্নমেন্ট, এটা অন্তর্বর্তী গভর্নমেন্ট, আমরা চাই যে আমরা খুব দ্রুত এই ডেমোক্রেটিক ট্রানজিশনে যেতে, যাতে একটা ইলেক্টেড গভর্নমেন্ট, প্রফেসর ইউনূস যে সময় ইলেকশন বলবেন সেই ইলেকশন পরে এবং আমরা আমাদের যেই গভর্নমেন্ট ইনক্লুডিং প্রফেসর ইউনূস, আমরা আমাদের পুরনো কাজে ফিরে যাব। আপনার কি ধারণা যে শেখ হাসিনার বিচার কি আপনারা করে যেতে পারবেন? অলরেডি তো বিচার শুরু হয়েছে। কালকেই তো এটার সাক্ষী আনুষ্ঠানিক পর্যায়ে কোর্টরুমের বিচার যেটাকে বলে, এটা কালকে থেকে শুরু। সবগুলো হচ্ছে, অনেকগুলো ইনভেস্টিগেশন হচ্ছে। আমি তো বললাম আপনাকে যে 4টা ট্রায়াল শুরু হয়েছে,
27টা কেসের আপনার ইনভেস্টিগেশন হচ্ছে এবং 16টা কেসের ক্ষেত্রে পুলিশ চার্জশিট দিয়েছে। তো আপনার কি ধারণা যে এই আপনারা শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে একটা নির্বাচন করে খুবই সুষ্ঠুভাবে হবে, উৎসব মুখর পরিবেশে হবে, রেকর্ড পরিমাণ মানুষ ইলেকশন কেন্দ্রে যাবেন এবং উৎসব মুখর পরিবেশে ছেলে মেয়ে আত্মীয় পরিজন সহ পুরো কমিউনিটি সেখানে থাকবে। পাড়ায় মহল্লায় ইলেকশনের যে আমরা যে উৎসবটা দেখি সে উৎসবের ছোঁয়া লাগবে আমরা মনে করি খুব দ্রুতই। আরেকটা কথা বারবার বলা হচ্ছে বিভিন্ন মহল থেকে যে প্রশাসনে বলেন সেটা সামরিক বেসামরিক প্রশাসন উভয় ক্ষেত্রে প্রযোজ্য, পুলিশ বাহিনীতে বলেন বিশেষ করে, এবং অন্যান্য ইভেন বিভিন্ন গোয়েন্দা সংস্থাতেও আওয়ামী আমলের যে নিয়োগগুলো হয়েছিল এই নিয়োগের ফলে এখনও আওয়ামী লীগের দোসররা, স্বৈরাচারের দোসররা গাপটি মেরে বসে আছে, যে কারণে মাঝে মধ্যেই আপনাদেরকে বিপদে পড়তে হচ্ছে কিংবা কাঙ্ক্ষিত সহযোগিতাটা আপনারা সেই পাচ্ছেন না। জায়গাতে এখনো আমরা অ্যালার্ট আছি। আমরা যখনই আমরা কারোর প্রতি অন্যায় করতে চাই না। অনেকে বললেন যে কিন্তু এক বছরে এই জায়গাগুলো আপনারা কেন সমাধান করতে পারলেন না? আমি আপনাকে অনুরোধ করব আপনি প্রত্যেকটা মিনিস্ট্রি ধরে রিপোর্ট করেন। আমি আপনাকে অনুরোধ করি, আমরা প্রত্যেকটা জায়গায় কাজ করেছি। এখন অনেকে হয় কি অনেক মুখরোচক গল্পও বলে এগুলো ক্ষেত্রে, বা একটা লোক সে হয়তো বা কোনো পলিটিক্যাল পার্টি করেন তার নামে এক ধরনের ছড়িয়ে দিল, গুজব ছড়িয়ে দিল। এখন যদি আপনি গভর্নমেন্ট হন আপনি তো ফেয়ার আচরণ করবেন। ওই ফেয়ার আচরণ করতে গেলে তার বিষয়ে তো আমাদের ইনভেস্টিগেট করতে হয়। আপনি একদিনে আপনি বললেন আর আমি তো এই ভার্ডিক্টটা দিতে পারি না। হ্যাঁ, কারণ একটা সরকার ন্যায় বিচার করবে, ন্যায়পূর্ণ আচরণ করবে, সেই জায়গাটায় আমরা দেখি। যদি আমরা সেরকম কোনো অভিযোগ পাই অবশ্যই অ্যাকশন নেই আমরা। আপনি ব্যক্তিগতভাবে একটা মহলের বারবার আক্রমণের শিকার হন, কেন এটা হন বলেন তো? না, এটা আমাদের পলিটিক্যাল কারণে। আমরা তো আওয়ামী লীগকে তো আমরা আওয়ামী লীগের কথা, শুধু আওয়ামী লীগ না, ইভেন যারা দেশের ভিতরে আছেন বিভিন্ন জায়গায় আছেন তারাও দেখা যায় অনেক সময় তারা অ্যান্টি আওয়ামী লীগ হিসেবেই পরিচিত, কিন্তু ব্যক্তিগতভাবে আপনাকে আক্রমণ করে বসে। যেমন কেন এটার মানে আপনি কি কখনো এটা চিন্তা করে দেখছেন? দেখি আপনি ভোকাল বলে বিভিন্ন বিষয়ে কথা বলেন বলে এটা করে একটা মহল থেকে মাঝে মধ্যে দেখা যায় যে সোশ্যাল মিডিয়ায়, যেমন আপনি বলেন, আমি এখানে নাম ধরে বলতে চাচ্ছি না, কিন্তু দেখা যায় যে আপনার বক্তব্য আসলে এটার রিঅ্যাকশনটা বেশি হয় বিভিন্ন জায়গাতে। এটা কি আপনি কথা বলেন বেশি, মানে বিভিন্ন বিষয়ে কথা বলেন সরকারের বিষয়ে, অন্যরা ভোকাল না আপনি ভোকাল, এই কারণে? গভর্নমেন্টের তো আমাদের সবচেয়ে বড় কথা যে আমাদের যে ট্র্যাডিশনাল প্রেস সেক্রেটারির যে কাজটা ছিল সেটা তো আমরা করছি না। আগেকার দিনের আপনিও তো আপনি কত 30 বছর ধরে জার্নালিজম করেন, আরো বছর 35 বছর ধরে। হ্যাঁ, তো আপনি কি দেখেছেন কোনো প্রেস সেক্রেটারি এত প্রেস কনফারেন্স করতে? না, এটা কখনোই হয় নাই, এবং আপনি এটাই আমি বলছি যে আপনি খুবই ভোকাল এই কারণে। না, এটার কারণ হচ্ছে না, এটা ভোকালের বিষয় না, এটা মূল হচ্ছে যে আমরা একটা ট্রান্সপারেন্সি রাখছি। প্রফেসর ইউনূস যে কথাগুলো করছেন বা আমাদের গভর্নমেন্টের কথাগুলো আমরা বারবার বলছি। হ্যাঁ, আমরা সবাইকে জানাচ্ছি, এবং এই জানানোর কাজটা আমি বা আমার টিমটা বেশি করছে। এই করার কারণ অনেকে বলছে ওনাকে প্রতিদিন আমার দেখতে হয়, ওনার চেহারা এখানে আসে। আপনি আগের যিনি ধরেন সচিব ছিলেন বা তার আগে যে ইহসানুল করিম একজন ছিলেন সাংবাদিক, উনি 6 বছর, আপনি কোনোদিন ওনার চেহারা দেখেছেন? যদিও ব্যক্তিগতভাবে চিনি আমি সাংবাদিক হওয়ার কারণে, বাট উনি এই 6 বছরে একটা প্রেস কনফারেন্সে তো উনি এসে ব্রিফিং করেন নাই, ওইভাবে করলেও একবারে ক্যামেরার বাইরে গিয়ে করছেন। এই জন্য আমি কথা বলতে হয় বলে সবাই এই বিষয়টা বলছে। বাট আমি সবাইকে আহ্বান করব, যদি মনে হয় যে না আমি অন্যায় করছি, কোনো অবিচার করছি, আপনি ডিবেটে যেতে রাজি আছেন যে কোনো বিষয়ে? ডিবেটে কি আপনি আমার বিষয়ে আপনারা রিপোর্ট করেন যে না আমি এই অন্যায়টা করেছি, এই জায়গায় আমি করাপশন করেছি, এই জায়গায় আমি একটা লোককে চাকরি দিয়েছি, এই জায়গায় এই লোকের জন্য তদবির করেছি। আপনি যদি পান মোস্ট ওয়েলকাম, আপনি রিপোর্ট করেন। না, সেই করাপশনের কথা হয়তো বলা হয় না, কিন্তু বলা হয় যে আপনি গভর্নমেন্টের কি বলা যায় যে মিনিস্টারদের চেয়েও বেশি অ্যাক্টিভ রোল প্লে করছেন, ওভার প্লে করছেন, এরকম অভিযোগগুলো করা হয়। এটা ওভার প্লের বিষয় না, এটা হচ্ছে যে আমাদের যে কাজগুলো হয় সেই কাজগুলো আমরা জানাচ্ছি। আরেকটি বিষয় আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই গত 1 বছরে মিডিয়ায় আপনি কি পরিবর্তন দেখলেন, কিংবা প্রত্যাশা কি ছিল আর প্রাপ্তিটা কি হলো? দেখেন, মিডিয়া তো একদিনে চেঞ্জ হয় না, মিডিয়া চেঞ্জের জন্য অনেকগুলো বিষয় লাগে। এক হচ্ছে যে
একটা তো বিহেভিয়ারাল চেঞ্জ লাগে। বিহেভিয়ারাল চেঞ্জটা কীভাবে হবে? যদি আপনি ভালো সাংবাদিক না রিক্রুট করেন, সাংবাদিকদের যদি আপনি ভালো না জানান যে ইথিক্যাল জার্নালিজমটা এইটা, তাহলে তো হয় না। যেটা হয় যে অনেক প্রতিষ্ঠান তৈরি হয়েছে যার সাংবাদিকদের মিনিমামও মিডিয়া লিটারেসি নাই, মিনিমামও ইথিক্যাল জ্ঞানগুলো নাই, তো তার কাছ থেকে তো আপনি ভালো জার্নালিজম পাবেন না। ফলে ব্যাঙের ছাতার মতো প্রচুর মিডিয়া আউটলেট হয়েছে, কিন্তু সেখানে ভালো রেসপন্সিবল ইথিক্যাল জার্নালিজম করার লোক নাই। আজকেও আমি একটা কোড দিয়েছি, আমাকে ভুলভাবে সেই কোডটা প্রেজেন্ট করা হয়েছে। আমি তাদেরকে বলেছি যে এটা আমার ভুল কোড, আপনি আবার দেখেন, কিন্তু তার তো ওই সময়টাই নাই যে ওইটা দেখার জন্য। এখন আপনি কি বলেন, আমি তার বিরুদ্ধে অ্যাকশনে যাব? আমি যদি আবার তার বিরুদ্ধে অ্যাকশনে যাই, সে আবার বলবে যে আমার ফ্রিডম অফ স্পিচ নাই। তা আমি তো এটা চাই না। আমি চাই যে বাংলাদেশের মানুষের মধ্যে ফ্রিডম অফ স্পিচ থাকুক, সবাই কথা বলুক, বাট আমরা অ্যাট দ্য সেম টাইম জার্নালিজমে রেসপন্সিবল জার্নালিজমটা খুব ইম্পর্টেন্ট। বিকজ আপনি যদি রেসপন্সিবল জার্নালিজম না করে ডিসইনফরমেশন ছড়ান, মিসইনফরমেশন ছড়ান, ফেক নিউজ ছড়ান, এর ফলে যেটা হয় সমাজে হানাহানি হয়। এর ফলে যেটা হয় যে একটা মাইনরিটির লাইফ এন্ডেঞ্জার্ড হয়ে যায়। আমরা তো এই জিনিস, এবং এর ফলে যেটা হয় যে আপনাকে আপনার বিরুদ্ধে এমন সব কথা বলে আপনাকে হত্যাযোগ্য করে তোলে। আমরা সেটা শেখ হাসিনার সময় দেখেছি, ঠিক না? আমরা চাই রেসপন্সিবল জার্নালিজম। আমি মনে করি যে আমরা জার্নালিজমের যে ফ্রিডম অফ স্পিচ, প্রেস ফ্রিডমটা আমরা ফিরে আনতে সক্ষম হয়েছি, বাট রেসপন্সিবল জার্নালিজমের জায়গায় আমরা সেই জায়গায় এখনও যেতে পারি নাই। এর প্রতিবন্ধকতা দূর করার কোনো চেষ্টা কি আপনাদের তরফে ছিল? সবার, এটা শুধুমাত্র আমরা একা পারবো না, এটা প্রাইভেট সেক্টর যারা করছেন তাদেরও এটা করতে হবে। আমাদের জার্নালিস্টদের ভালো বেতন দিতে হবে। ভালো বেতন দিলে সে আরও ইনভেস্ট করবে। আমাদের যারা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো আমাদের এই বিষয়গুলো ভালোভাবে দেখতে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। তাইলে কি আমি বলবো যে এখানে আসলে মৌলিক পরিবর্তনটা এখনো হয়নি? না, মৌলিক পরিবর্তন হয়েছে। আপনাকে তো আমি আপনি যে জার্নালিজম করছেন, আপনি এই যে এত পুরো একটা বছর ধরে যে জার্নালিজম করলেন, আমাদের সেই স্বাধীনতা তো আগে ছিল না। আপনি কি আমরা কোনো ধরনের কোনো ইনফ্লুয়েন্স করেছি যে এই রিপোর্টটা সরান? আমরা বলেছি না। এই গভর্নমেন্টে এটা করছে না। তো এই জায়গাটাতে এই স্বাধীনতাটা তো ফিরেছে, কিন্তু এই স্বাধীনতাকে আপনি কিভাবে ইউজ করবেন? আপনি কি একটু রেসপন্সিবলি ইউজ করবেন, নাকি আপনি এর নামে মিথ্যা দিবেন, এর নামে ঘৃণা ছড়াবেন, এইভাবে ইউজ করবেন? এটা হলো আপনার দায়িত্ব, এবং এই দায়িত্বের জায়গায় সমাজের সবাই সোচ্চার হতে হবে। তাহলে না হয় আমরা একটা ভালো সোসাইটি পাবো। আপনি কি আগামী নির্বাচন করবেন? না, নেভার। ইলেকশন করব না। আমি আমার আগের জার্নালিজমে ফিরতে চাই। আপনার কলিগ হতে পারি। মোস্ট ওয়েলকাম। আমাদের সাথে আপনি যোগ দিলে তো এটা আমরা মোস্ট ভালো ওয়েলকাম। যদি বেতন টেতন দেন আসতে পারি। সরকারি চাকরিতে বেতন কম। অবশ্যই আপনার মতো একজন যোগ্য লোককে আমরা আমাদের সহকর্মী হিসেবে পেলে এটা অবশ্যই আমরা খুব খুশি হব। আর সর্বশেষ কথা যে আপনার এই মুহূর্তে আপনি যদি মনে করেন যে আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলতে চান, আমাদের উপরে আমরা সবাইকে বলবো আস্থা রাখেন। আমাদের মূল দায়িত্ব ইলেকশন দিয়ে একটা ইলেক্টেড গভর্নমেন্টের কাছে ক্ষমতা ছেড়ে দেওয়া। এটা প্রফেসর ইউনূস যেই দিন বলেছেন সেই দিনেই হবে, একটা দিনও উনি দেরি করবেন না। এটা আমাদের একটা ইমানি দায়িত্ব, খুবই ইমানি দায়িত্ব। এটা একটা খুব আমাদের উপরে একটা ইমানি দায়িত্ব অর্পণ করেছে। আমরা যেন এটা সাকসেসফুলি আমরা এটা করি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর জুলাই সনদটা আমরা কবে আপনাদের নাগাদ কাছে আসতে দোয়া পারে? চাই, আমরা আপনাদের কাছে প্রার্থনা চাই, আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই কাজটা সুচারুভাবে। বাংলাদেশে অনেক দিন ভালো ইলেকশন হয় না, 15.5 বছরে অনেকগুলো ইলেকশন, শুধুমাত্র তো জাতীয় ইলেকশন না, সেখানে হাজারটা লোকাল গভর্নমেন্ট ইলেকশন, একটা ইলেকশনও ভালো হয়নি। আমরা চাই বাংলাদেশে ভালো ইলেকশনের সংস্কৃতি শুরু হোক। সেটার জন্য আমরা আপনাদের কাছে সব রকমের সহায়তা চাই, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, এবং আপনাদের দোয়া এবং আশীর্বাদ চাই। শফিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার দেশ মাল্টিমিডিয়া স্টুডিওতে সময় দেওয়ার জন্য, এবং ভবিষ্যতে আশা করি আমরা আপনাকে আবারও পাবো আমাদের সাথে। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।